আচ্ছা, এবার আসা যাক অর্থের সময় মূল্যের গুরুত্ব। অর্থের সময় মূল্য আমরা কেন করব? কেন আমরা এই ধারণাটাকে ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। প্রথমে আসা যাক সুযোগ ব্যয় থেকে। সুযোগ ব্যয় কি আসলে? সুযোগ ব্যয় হলো আমরা যখন একটি বিনিয়োগকে ধরো আমাদের কাছে ২-৩টা বিনিয়োগের সুযোগ আছে। যেমন ধরো আমরা চাইলে একটা জমি ক্রয় করতে পারি, জমি ক্রয় করে সেই জমিকে বর্গা দিতে পারি বা চাষ করতে দিতে পারি বা আমরা নিজেরা সেখানে কৃষি কাজ করতে পারি, এটা একটা বিনিয়োগ। তারপরে চিন্তা করো আমরা একটা শেয়ারে বিনিয়োগ করতে পারি, সেই শেয়ার থেকে আমরা টাকা পেতে পারি, কিংবা গভর্নমেন্ট যেটা বা সরকার যেটা ট্রেজারি বিল বা বন্ড ইস্যু করে সেটাই আমরা বিনিয়োগ করতে পারি। এখন তিনটার ক্ষেত্রে তিন ধরনের আমরা আয় পাবো বা লাভ পাবো। এখন আমার কাছে আছে ধরো ৩০ লাখ টাকা। এখন ৩০ লাখ টাকা থেকে নয় আমাকে জমি কিনতে হবে, নয় শেয়ারে বিনিয়োগ করতে হবে, আর নয়তো তোমার ট্রেজারি বন্ড বা বিল কিনতে হবে। আমি যদি তিনটায় আমার অর্থের পরিমাণ যেহেতু কম, তাহলে আমাকে নির্দিষ্ট একটা ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। আমরা সবকটা ক্ষেত্র নিতে পারবো না। এটা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ কি, একটা বিনিয়োগ ক্ষেত্র গ্রহণ করার ফলে অন্য যে বিনিয়োগ হতে আমরা যে সুবিধাগুলো পেতাম, শেয়ারে বিনিয়োগ করলে আমরা লভ্যাংশ পেতাম, কিংবা ট্রেজারি বিলে বিনিয়োগ করলে আমরা সুদ পেতাম, কিংবা জমিতে যখন আমরা কোনো বিনিয়োগ করতাম সে জমি যদি অন্য কাউকে বর্গা দিতাম বা ভাড়া দিতাম, সেখান থেকে আমরা আয় করতে পারতাম। এই যে প্রত্যেকটা আয় বিনিয়োগের ক্ষেত্র হতে যে আয় বা সুবিধা আমরা পাবো, আমরা যখন একটা সুবিধাকে একটা বিনিয়োগকে গ্রহণ করব, অন্য দুইটা বিনিয়োগের সুবিধাকে আমাদের ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে সুযোগ ব্যয়ের ধারণা। এখানে বলা হয়েছে কি, একটি প্রকল্পে বিনিয়োগের ফলে আরেকটি প্রকল্পে বিনিয়োগ ও সেই বিনিয়োগের প্রাপ্ত সুযোগকে ত্যাগ করতে হয়। এই যে সুযোগকে আমরা ত্যাগ করে দিচ্ছি, কারণ কি, আমরা একটা সুযোগকে গ্রহণ করছি এবং অন্য সুযোগগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সেজন্য এটাকে অর্থের সুযোগ ব্যয় বলে বা সুযোগ ব্যয় বলে। এখন সুযোগ ব্যয়ের আরো সবচেয়ে সাধারণ ধারণা বা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেটা বিবেচনা করতে পারি সেটা হলো, ধরো তোমার একটা নিজের বাড়ি আছে। এখন সে বাড়ি তুমি যদি নিজে ব্যবহার করো, তুমি সে বাড়ি ভাড়া দিতে পারবে না। ভাড়া না দিতে পারলে কি হবে, তুমি সে ভাড়ার আয়টা পাবে না। এখন ধরো তুমি বাড়ি ভাড়া দিয়ে 20,000 টাকা পেতা। এখন তুমি যদি নিজে সে বাসাটা ব্যবহার করো, তাহলে তোমার হয়তো বা অন্য জায়গায় বাসা ভাড়া দেওয়া লাগবে না। এখন কিন্তু তুমিও আবার 20,000 টাকা বাসা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছ। এই যে 20,000 টাকা ভাড়া থেকে তুমি নিজের বাসায় নিজে থাকার কারণে যে 20,000 টাকা বঞ্চিত হচ্ছ, সেটাই হচ্ছে তোমার সুযোগ ব্যয়। কিংবা আরো একটা উদাহরণ দিই, বর্তমান যুগের জন্য খুবই প্রচলিত, আমাদের ঢাকা শহর এবং অন্যান্য কিছু শহরে এখন উবার এবং পাঠাও আসছে। এখন চিন্তা করো, তোমার যদি একটা গাড়ি থাকে এবং সেই গাড়ি তুমি নিজে ব্যবহার করো, তুমি উবার পাঠাওতে সেটা দিতে পারবে না। ফলে কি হবে, তুমি উবার পাঠাওতে যে আয়টা করতে পারতা বা নিজের গাড়ি ভাড়ায় চালানোর মাধ্যমে যে আয়টা করতে পারতা, সেটা করতে পারছো না। কিন্তু তুমি যদি উবার পাঠাওতে দিতা, তাহলে আবার কি হতো, তুমি নিজে সেই গাড়িটা ব্যবহার করতে পারতা না। এই যে তোমার একটা সুযোগকে গ্রহণ করতে হলে অন্য সুযোগটাকে বা অন্য সুবিধাটাকে ত্যাগ করছি, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সুযোগ ব্যয় কেন গুরুত্বপূর্ণ? অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সুযোগ ব্যয় এই জন্যই গুরুত্বপূর্ণ, আমরা যখন কোন থেকে কোনো বিনিয়োগ হতে তার ভবিষ্যতে কত টাকা আয় করব, সে ভবিষ্যতের আয়ে বর্তমানে যে মূল্য, কারণ কি, ভবিষ্যৎ আজকের 100 টাকা পরবর্তীকালে 100 টাকা হতে কি বেশি না, বা ক্রয় ক্ষমতা বেশি। আজকে আমরা 100 টাকা যেটা কিনতে পারবো সেটা 5 বছর পর কিনতে পারবো না। তাই বর্তমান মূল্যে ভবিষ্যতে যা আয় করব কোন একটা বিনিয়োগ হতে, সে ভবিষ্যতের আয়কে আমরা যখন বর্তমান মূল্যে কনভার্ট করার পর বা বাট্টাকরণ করবো, এটা অর্থের সময় মূল্য কিছুক্ষণ পরে আমরা যখন আরো আলোচনার বিষয় আছে তখনই দেখতে পাবা। যখন 100 টাকা আমরা বিনিয়োগ করব, 100 টাকা আমরা মানে ধরো চিন্তা করো কোনো একটা বিনিয়োগ থেকে তুমি প্রতি মাসে 10,000 টাকা করে পাচ্ছ। এখন প্রতি মাসে তুমি প্রথম মাসে যে 10,000 টাকা করে পাবা, 12তম মাসে গিয়ে যে 10,000 টাকা পাবা, প্রথম মাসে 10,000 টাকা 12তম মাসে 10,000 টাকা সমান নয়। এখন কোন একটা সুযোগ ব্যয়
কোন একটা সুযোগ ব্যয় তুমি বর্তমান মূল্যকে যখন বিবেচনা করবা সুযোগ ব্যয়ে, তখন তুমি তিনটা ইয়ে থেকে তিনটা বা চারটা বা যে কটা বিনিয়োগের খাত আছে সে বিনিয়োগের খাত হতে একটা বিনিয়োগের খাতকে সহজে গ্রহণ করতে পারবা। কারণ কি, তুমি প্রত্যেকটা বিনিয়োগের সুযোগ ব্যয়কে বর্তমান মূল্যে যখন রূপান্তর করবা তখন তুমি বিচার করতে পারবা অ্যাকচুয়ালি তোমার কোনটাতে সুযোগ ব্যয় বেশি হচ্ছে, তাহলে আমরা সেটাকে গ্রহণ করব, সেই বিচারে আমরা বিনিয়োগ করব। সেজন্য অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সুযোগ ব্যয় খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা, বা সুযোগ ব্যয়কে নির্ণয় করার জন্য অর্থ সময় মূল্য প্রয়োজন পড়ে। এটা গেল প্রথম অংশ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন কি? এই যে আমরা বললাম না, কিছুক্ষণ আগে আলোচনা করলাম প্রকল্প কোন ক্ষেত্রে বিনিয়োগ করব। প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রেও আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের যখন আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব তখন কি করতে হচ্ছে আমাদেরকে, আমরা যখন সুযোগ ব্যয়কেও বিবেচনা করছিলাম সেই ক্ষেত্রে আমরা সেই বিনিয়োগ হতে আমরা সুযোগ ব্যয়ের ক্ষেত্রে কি করছিলাম, যেটা আমরা গ্রহণ করব না সেইটা সুযোগ ব্যয়কে আমরা বিবেচনা করছিলাম। এখন আমরা কোনো একটা বিনিয়োগ ক্ষেত্রকে গ্রহণ করতে চাচ্ছি, এখন সেই বিনিয়োগ ক্ষেত্রকে যখন আমরা গ্রহণ করতে চাচ্ছি তখন কি করতে হবে, তখন তোমাকে সেই বিনিয়োগের ভবিষ্যৎ যে সুবিধাগুলো আমরা পাবো, ধরো সামনের 5 বছরে আমরা যে আয়গুলা পাবো সেই বিনিয়োগ হতে, সেই আয়গুলাকে আবার কি করতে হবে, বাট্টাকরণ করতে হবে। কিছুক্ষণ আগে যেটা বললাম, বর্তমান মূল্যে কনভার্ট করতে হবে। এই যে প্রকল্প মূল্যায়নের বর্তমান মূল্যে যেটা আমরা বাট্টাকরণ করছি বা ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করছি, দিয়ে সে ভিন্ন ভিন্ন বিনিয়োগকে তুলনা করছি, সেটাই হচ্ছে প্রকল্প মূল্যায়ন। তাই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে অর্থের সময় মূল্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। তারপরে আছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আমরা ধরো ঋণ গ্রহণ করতে যাচ্ছি, এখন ঋণ গ্রহণ করতে গেলে কি হবে, আমাদের ঋণের একটি সুদ থাকে এবং কিস্তি থাকে। অর্থাৎ প্রতি মাসে ধরো আমরা 10 লাখ টাকা গ্রহণ করেছি, এখন সেটা সুদের পরিমাণ থাকে। সেই সুদকে আমরা যখন চিন্তা করব, সেই সুদের সাথে তার তোমার প্রতি মাসে আমাকে সুদও প্রদান করতে হবে, এবং যে মূল টাকাটা ধরো 10 লাখ টাকা গ্রহণ করেছে, 10 লাখ টাকার যেটা আসল এবং সুদ, সেটাকে প্রতি মাসে কি কিস্তি আকারে আমরা প্রদান করি। এখন অর্থের সময় মূল্যের মাধ্যমে আমরা কি করতে পারবো, প্রতি মাসে কত টাকা কিস্তি হবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। অর্থাৎ 10 লাখ টাকা ধরো আমাদের ঋণের মেয়াদ 3 বছর, এখন 3 বছরের প্রতি মাস কি 12 মাস 3 12 36 মাসে ধরো আমরা কি করব, 10 লাখ টাকাকে এমন ভাবে তার সুদের হারে ধর 10% সুদ, সেই সাথে তাহলে কি হবে, যেটা 10% সুদ সেই হিসেবে তার সাথে 10 লাখ টাকার সুদের সাথে আসলকে একসাথে করে আমরা কিস্তিতে বন্টন করব, এবং কিস্তিতে বন্টন করার ফলে আমরা প্রতি মাসে কি কিস্তিটা, যে কিস্তির পরিমাণ, যেটা কি পরিমাণ কিস্তিতে পরিশোধের সক্ষমতা বিবেচনা করতে হয়। এখন সক্ষমতা যখন বিবেচনা করব, ঋণ পরিশোধের ক্ষেত্রে কি হবে, ঋণ পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তি গ্রহণ করি। এখন আমরা বললাম যেটা কি বিভিন্ন ধরনের কিস্তি পরিমাণ হতে পারে। এখন যেটা সুদের হার বেশি সেই ক্ষেত্রে কি হবে, কিস্তির পরিমাণ বেশি হয়ে যাবে। আবার যেটা সুদের হার কম যে ঋণের ক্ষেত্রে, সেটা কি কিস্তির পরিমাণ কমে যাবে। আবার মেয়াদ কম বেশি হওয়ার কারণে কিস্তি কম বেশি হতে পারে। যখন মেয়াদ বেশি হবে তখন কিস্তির পরিমাণ কম হয়ে যাবে, কারণ কি ভবিষ্যৎ মূল্য তখন আরো বেশি বন্টিত আকারে থাকবে, ফলে কি অর্থ সময় মূল্যের বিবেচনায় কম টাকা দিতে হবে। আবার সুদের হারও যদি বেশি হয় তাহলে বেশি টাকা দিতে হবে, এবং সুদের হার যখন কম হবে, কারণ কি আমাদের সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ টাকার পরিমাণ তত বেশি হবে। আবার সময় যখন বেশি হয় তখন কি আজকে প্রথম দিকের টাকা যদি বেশি দেই, পরবর্তীতে টাকা কি কম দিব, সেজন্যও কি কিস্তির পরিমাণ কম হয়ে যাবে। সেজন্য আমাদের যখন কোনো ঋণ গ্রহণ করি তার কিস্তির পরিমাণ বিবেচনা করার জন্য আমাদের, বা কিস্তির পরিমাণকে নির্ধারণ করার জন্য আমাদের অর্থের সময় মূল্যকে বিবেচনা করতে হয়। তারপরে আসা যাক ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। এবার আসবো আমরা কিভাবে আমরা কোনো অর্থের ভবিষ্যৎ মূল্যকে, বর্তমানে যে অর্থ তার ভবিষ্যৎ মূল্য কি হতে পারে কয়েক বছর পরে বা একটা নির্দিষ্ট মেয়াদ পরে, সে বর্তমান মূল্যটা ভবিষ্যতে কত টাকা হতে পারে সেটাই আমরা
জানতে পারবো।